গেল আপনাদের সবার পছন্দের নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজকে ফ্রাইডেতে আমরা নর্মালি ফ্যামিলি সবার সাথে থাকতেই পছন্দ করি। তো আপনাদের পরিবারের সমস্ত সবার সদস্যদের সাথে সম্প্রীতি বন্টন করে দেওয়ার জন্য আমি সম্প্রীতি চলে এসেছি আজকে আপনাদের পছন্দের নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। Available at Herland stores. আজকে আমাদের আড্ডার টপিকটা খুব চমৎকার। আমাদের আজকের আড্ডার টপিক হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। জীবন খুব সুন্দর, জীবনের কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো থাকে যেগুলো আসলেই শ্রেষ্ঠ হয়ে দাঁড়ায় এবং সেই মুহূর্তগুলো আমরা সবসময় চেরিশ করি। আবার ভবিষ্যতেও কখনো আমরা পরিকল্পনা করি যে এই শ্রেষ্ঠ মুহূর্তগুলো যেন আবার আরও আসে। তো তার সাথে আমাদের এই আড্ডাতে তিনজন খুব সুন্দর অতিথি এসেছেন, তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। সবার প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন ফারজানা নজরুল। উনি একজন সঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। আমাদের সাথে আছেন সাদেকা বোরহান, উনিও একজন সঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এবং সবশেষে আমাদের সাথে আছেন গুলশান আরা, উনি একজন সঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। আপনাদের সবাইকে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আমাদের আজকের এই আড্ডায় সংযুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনারা? এখন পর্যন্ত ভালো আছেন? আমাদের আড্ডা হওয়ার পর আরো বেশি ভালো লাগবে। আপনাদের তিনজনকে খুব চমৎকার লাগছে এবং মনে হচ্ছে আপনারা তিনজনই হয়তো আগে থেকেই সবাইকে চিনেন। আপনারা কি বন্ধু? আমি আগে ফারজানা আপুর কাছে জিজ্ঞেস করব। আমরা সবাই মানে একই ঘরানার বলতে পারেন। আচ্ছা, আমরা সবাই বন্ধু। আর অ্যাকচুয়ালি আমরা তো সঙ্গীত শিল্পী, সেই থেকে আমাদের সম্পৃক্ততা আরো বেশি গভীর হয়েছে এবং আমাদের তিনজনেরই কর্তা ডিফেন্সের। আচ্ছা আচ্ছা। সো আর আমার হাজবেন্ড তো একজন অ্যাওয়ার্ড উইনার মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ, এবং বর্তমানে এখন উনি এমপি আছেন, সংসদ সদস্য। আচ্ছা, তো সেই সুবাদে আমি আপনার হাজবেন্ডের নামটা যদি আমরা জানি? নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা। নরসিংদী এক আসনেই উনি একজন সংসদ, বিগত তিনটা টার্মে ছিলেন, এবারও উনি উইন করে এসেছেন। মাশাআল্লাহ, এন্ড আই এম ভেরি প্রাউড অফ হিম। অবশ্যই। তো এইটাই হচ্ছে। এবং আমার একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমি বলি, আমি চট্টগ্রামে মেয়ে, কিন্তু আচ্ছা আমার জন্ম সবকিছু চট্টগ্রাম। আমার বাবা কিন্তু আবার শহীদ বুদ্ধিজীবী। আচ্ছা, উনি একজন ডাক্তার ছিলেন, দাঁতের দন্ত চিকিৎসক। এবং চট্টগ্রামের সেই সময় উনি দেশের জন্য যতটুকু অবদান রেখেছেন, সেই 67 থেকে অনেক। এবং আমাদের বাড়িতে তখন অনেক বড় বড় রাজনীতিবিদরা আসতেন, এই মতিয়া চৌধুরী বলেন, ওনারা সবাই আমার বাবাকে চিনেন তখনকার দিনে। তো আমার বাবাকে এই এপ্রিল মাসটা আমার কাছে বিশেষ তাৎপর্য, যে 7ই এপ্রিল আমার বাবাকে পাকিস্তানি আর্মিরা নিয়ে যান। এবং যিনি নেন তিনি কিন্তু আমার বাবারই পেশেন্ট ছিলেন, রুগী ছিলেন, ব্রিগেডিয়ার বেগ। তো সামহাও আমার বাবা দেশের জন্য অনেক সহযোগিতা করেছেন, ছাত্রদের জন্য অস্ত্র রেখেছিলেন বাড়িতে, অনেক কিছু। এবং আরো একটা বড় ঘটনা হচ্ছে, আমাদের বাড়িটাকে মুশতারি লজবুর যেটা বলে, আমার বাবা মায়ের নামেই বানিয়েছেন। সেই বাড়িটাকে স্বাধীন বাংলা বেতারের সূতিকাগার বলা হয়, বিকজ ওখানে ওই যে স্বাধীন বাংলা বেতারের যে 10 জনের মধ্যে প্রথম যে 5 জন, ওনারা ওখানে আমার আশ্রয় ছিলেন। বেলাল মোহাম্মদ ছিলেন প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলা বেতারের, বাকি সবাই ওখানে ছিলেন। এবং আমার মা বসে বসে নিউজ লিখতেন। আমার মা আগের থেকে বেতারে ছিলেন, নাটক করতেন, অনেক কিছুই আম্মা করতেন। এবং আমার মামা যিনি, উনিও শহীদ, আমার আব্বার সঙ্গে আমার মামাকে একমাত্র মামা, উনিও শহীদ হয়েছেন। উনিও বসে বসে নিউজ তৈরি করতেন সেই সময়, সেই পটভূমিতে 71-এ, বিশেষ করে 25শে মার্চের পরে। সেই এগুলোর কারণেই আমি চট্টগ্রামকে ভীষণ ভালোবাসি। ফারজানা আপু, আমি বলবো যে আপনাদের পুরাটা পরিবারই, আমাদের আজকে টপিক যে জীবনের শ্রেষ্ঠ সময়, আপনারা আমাদের দেশকে আসলে শ্রেষ্ঠ উপহারটা দিয়েছেন। মানে আমাদের শ্রেষ্ঠ উপহার জাতি হিসেবে আমাদের দেশ, আপনাদের তথা মানে এই যে উপহারটা, এই ত্যাগ, এটাই কিন্তু শ্রেষ্ঠ সময়। আসলে আমাদের দেশের জন্য এটা একটা শ্রেষ্ঠ গর্বের সময়। আসলে খুব আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো ফারজানা আপু, আসলে অনেক কিছু জানবো। সাদেকা আপুর কাছে যাব। সঙ্গীতে কতদিন ধরে যাবত আসা, এবং আপনারা তো তিনজনই বন্ধু, সেই বিষয়ে একটু বলেন।
আমার সঙ্গীতে আসা আসলে ছোটবেলার থেকে আমাদের পরিবারটাই মানে সাংস্কৃতিক পরিবার। আচ্ছা। সবাই ছোটবেলা থেকে আমরা গান শিখেছি। আমার বড় আপা হলো বিটিভির ডাইরেক্টর ছিলেন শাহিদা আরবি, উনি। আর আমার বাবা মা স্কুলের টিচার ছিলেন, গভর্নমেন্ট স্কুলের টিচার। আর গান বাজনার সাথে সবাই ছোটবেলার থেকেই আমরা শিখে আসছি। আর আমার এসএসসিতে গান ছিল সাবজেক্ট, ওয়ান অফ দ্য সাবজেক্ট। হ্যাঁ, গান ছিল। এসএসসিতে সাবজেক্ট নেওয়া যেত আগে ছিল, এটা যখন পাকিস্তান খুবই ভালো, পাকিস্তান আমলে ছিল। কত সালে এটা? এটা হলো 1971 সালে। আমি তো যুদ্ধের সময় এসএসসি দিয়েছি। আবার বছর এসএসসি হয়েছিল, হয়েছে ছোট করে, পরে আবার আরেকটা হয়েছে আর কি, দুবার দিতে হয়েছে। হ্যাঁ, প্রথমবারটাও দিয়েছি, তারপরে তো শর্ট করে হলো। হ্যাঁ, তখন হয়েছিল। তারপরে সেটা এসএসসিতে গান ছিল। তারপর ঢাকা আসার পর ঢাকা ভার্সিটিতে যখন পড়ি অর্থনীতিতে মাস্টার্স, তখন আবার ছায়ানটে শিখলাম। তখন থেকে তারপরে বিটিভিতে এনলিস্টেড হয়ে তখন থেকে আসছে আর কি। তবে আর্মিতে আমার হাজবেন্ড তো ডিফেন্সে, ভাবি বললেন, তখন যাওয়ার পরে আমরা প্রচুর ফাংশনি প্রোগ্রাম করেছি। টিভিতে বেশি করা হয়নি, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম ঢাকার বাইরে আমাদের থাকতে হয়েছে পোস্টিং এর জন্য। তখন আমরা এসে প্রোগ্রাম করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। ফাংশনে করেছি, এবং ওটাও একটা শ্রেষ্ঠ সময় বলতে পারি, যখন আমি মানে স্টেজে গান গাইছি এবং প্রচুর করতালির মাধ্যমে মুগ্ধ হয়ে দর্শকরা ওয়ান মোর বলছে। আমার মনে হয় টিভিতে এতটা রিঅ্যাকশন পাওয়া যায় না। ওইটাই সবচেয়ে বড় পাওনা ছিল, এবং আমাকে অনেক উৎসাহিত করেছে এগুলোতে। এভাবে করে এসে লাস্টে এসে যখন আমার হাজবেন্ড আর্মির থেকে রিটায়ারমেন্ট, তখন আমি রাওয়া ক্লাবে আবার জয়েন করি। তখন আমি কয়েকটা সিডি বের করি, কারণ ততদিন আমি শুধু আমার মানে বিভিন্ন হাজবেন্ডের সাথে বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং আমার বাচ্চাদের পিছনে সময়টা নষ্ট করেছি আর কি। আমার মেয়ে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে অস্ট্রেলিয়ার ডাক্তার। কিন্তু তখন আমি অনেক স্যাক্রিফাইস করে আমি ওদের পিছনে সময়টা দিয়েছি। গান বাজনাও তেমন মোটামুটি করেছি, আর আমি চাকরি তেমন করিনি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে করেছি আর কি। তারপরে এসে এই যে লাস্টে 2012-তে আমি দুটো সিডি বের করলাম, একটা আধুনিক, একটা নজরুলগীতি। আর চ্যানেল আই থেকে একটা বের করলো, ওর মধ্যে 10টা দেশের গান ছিল, ওর মধ্যে আমার একটা গান আছে আর কি। অসাধারণ সাদেক আপা, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো আসলে। চমৎকার। এসে আমি খুবই খুশি, কারণ আমি অনেকগুলো কথা আমার বলতে পারলাম। অনেক সময় তো বলা যায় না, সেই জন্য অনেক এনএক্সাস টিভিতে অনেক ধন্যবাদ। আরো বলবো ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের কন্টিনিউ হবে। গুলশান আপুর কাছে এবার যাব। আপনার একটা ছোট্ট করে যদি ব্যাকগ্রাউন্ড বলেন, যে এত সুন্দর আপনার বন্ধু এবং এত বছরের এবং সঙ্গীত জীবনে এই আশাটা সঙ্গীত শিল্পী হিসেবে সেই জার্নিটা যদি আমাদেরকে একটু বল। এখন সাদেক আপার কথা রেশে আমার আসতে হয় ওই একই কথাই। আমাদের পরিবারটা সম্পূর্ণ সাংস্কৃতিক পরিবার। আচ্ছা, তোমরা অবশ্যই ওনাকে জানবে, আমার বড় বোন। আচ্ছা, উনি দিলারা জামান, নাট্যশিল্পী, বিশিষ্ট নাট্যশিল্পী, জীবন্ত কিংবদন্তি আমাদের দেশে। তো একটা সময় হয়েছে, আমরা যখন আমাদের বাড়িতে থাকতাম, আমাদের সুধীন দাস, আমাদের যে শ্রদ্ধেয় সুধীন দাস, উনি যে আমাদের গান শেখাতেন, আমার বড় বোনকে শেখাতেন। আমি তখন অনেক ছোট, কিন্তু আমি অতটা সিরিয়াস ছিলাম না। তো উনি খুব ধরে ধরে আমাকে টেনে এনে বসিয়ে বলতেন, বস একটু দেখ আমরা কি করে করি। তো বেশিক্ষণ বসতাম না, তো ওনাদের সাথেই আমার হাতে করি। আচ্ছা, আমার বড় বোন দিলার আপা, উনি আস্তে আস্তে গানের থেকে নাট্যশিল্পীতে চলে আসলেন। আচ্ছা, আর আমারও একই সেনা পরিবারে আমার বিয়ে হওয়ার পরে আমিও খুব ব্যস্ত ছিলাম, ছোট ছোট বাচ্চা বিয়ের পর ওদেরকে সময়টা দিতে হয় কি, তখন আর এদিকে আর মনটা থাকে না। সংসার, বাচ্চারা, সবকিছু মিলে। যেহেতু বদলির চাকরি, আমার কর্তাও সেনাবাহিনীতে ছিলেন, তো উনিও ওনার সাথে সাথে আমার আসা। তার অনেকদিন পরে এখন আমি যখন একা হয়েছি, বাচ্চারা আমার কাছেই আছে সবাই, আমাদের দেশেই, কিন্তু একটা সময় আমার মনে হলো যে আমি আবার একটু গানের ইয়েতে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমার সময়টা ভালো কাটবে। তখন ওদের সাথে আমার সময়টা কাটে বেশি।
বাহ, ভালোই, অসাধারণ। ফারজানা আপু, আপনার কাছে চলে যাব। আমাদের আজকে যেরকম আমরা কথা বলছি জীবনের শ্রেষ্ঠ সময় নিয়ে, হ্যাঁ, তো আপনার জীবনের অনেকগুলো শ্রেষ্ঠ মুহূর্ত তো আছে, হ্যাঁ, আমরা তো শুনলামই যে 1971 সালে কথা, যে যুদ্ধের সময়। এছাড়া মানে আপনার জীবনের হয় না সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্তটা বলেন, যে কোন উপহারটা মনে হয় যে এটা আমি মৃত্যু পর্যন্ত আমার এই জিনিসটা আমি সবসময় এটা চিন্তা করলেই আমার ভালো লাগবে? এখানে ভালো লাগার তো অনেক মিশ্রণ আছে, কিন্তু আমার জীবনে 71টাই কিন্তু অনেক বড় শ্রেষ্ঠ। এরপর সবচেয়ে বড় আমার ভালো লেগেছে, কারণ আমি আমার মা কিন্তু বেগম মুশতারি শফি, উনি একজন লেখিকা এবং সমাজসেবী এবং মানে নারীদের রাইটের জন্য উনি অনেক কাজ করেছেন। ওনাকে সবাই জানে চট্টগ্রামে একমাত্র, এবং উনি একজন শব্দ সৈনিক। 71-এ স্বাধীন বাংলা বেতারেও কাজ করেছেন। তো আমার বাবাকে নামার পরে যখন আমার মায়ের নামে ছিল অ্যালিগেশন, কারণ এখান থেকে আমাদের বাড়ির থেকে মিছিল যেত সমস্ত কিছু। আমি ছোটোবেলায় আমি তখন ছোট ছিলাম, কিন্তু বড়দের সঙ্গে গান গাইতাম। চট্টগ্রামে জেমসন হলে সব গণসঙ্গীতের যেগুলো চর্চা হতো, হ্যাঁ, সেগুলোতে আমি পার্টিসিপেট করতাম না, ছোটই ছিলাম। তারপরেও সেই স্মৃতিগুলো এক তো মনে আছে। আর আমার বাবা খুব সঙ্গীত অনুরাগী, নট অনলি সঙ্গীত অনুরাগী, আমার বাবা সবসময় বলতেন মেয়েদের এগিয়ে যেতে হবে, মেয়েরা কখনো পিছিয়ে থাকতে পারে না। সত্যি কথা, এটা একটা, হ্যাঁ সত্যি কথা। এইগুলো আমার বাবার স্মৃতিগুলো। গান যখন গাইতাম তখন কোথাও যদি ভুল হতো, উনি যা ডাক্তার মানুষ, চেম্বার থেকে, আমাদের বাসার সঙ্গেই চেম্বার থেকে উঠে এসে তোমার এখানে ভুল হচ্ছে, সে ধরিয়ে দিতেন। এবং আমাদের বাড়িটা ছিল সাহিত্য সঙ্গীত সব কিছু মিশ্রণ। আজকে চট্টগ্রামে যারা যারা বড় বড় সাহিত্যিকরা যারা আছেন, সেই আবুল ফাজল বলেন, মোমেন বলেন, এবং যারা যারা প্রত্যেকেই আমার বাবাকে এবং মাকে সবাই এক নামেই সবাই চিনে। তো সেইখান থেকে আমার 71-এর ওই স্মৃতিগুলো। আর সবচেয়ে আনন্দের সেই সময় মনে হয়েছিল, যেটা বলি 16 ডিসেম্বরটা। 16 ডিসেম্বরটা কেন বলি, আমার মা কিন্তু আমাকে ফেলে চলে গেছেন, আমি তখন 14+। সেই সময় এই মুহূর্তে আমার ছোট খালু ব্যাংকের ছিলেন, আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের ছিলেন, জুনিয়র অফিসার ছিলেন। আমার খালু আমাকে দিলেন না, আমার মায়ের কাছে দিলেন না, কারণ আমার মা প্রথমে একা একা পালালেন, তার নামে অ্যালিগেশন ছিল। আচ্ছা, পরে আমাদের ভাই বোন, আমরা কিন্তু 7টা ভাই বোনকে নিয়ে যখন পরে আমার মা চিঠি লিখে পাঠালেন যে আমার এক মামা আর এক খালুর হাতে বলে ওদেরকে পাঠিয়ে দেন, তখন আমার খালু বললেন যে না, আমাকে দেবেন না, কারণ আমি তখন গ্রোয়িং স্টেজ, ওই স্টেজে আমি তখন সেই বয়সে কিন্তু আমি কিছুই মনে রাখিনি। এখন বুঝি যে কেন আমার খালু বাপের মতো এই কাজটা করলেন। না, আমাকে দিলেন না, শুধু লিখেছেন আম্মাকে আপনার সঙ্গে, আপনি যদি থাকতেন আপনার হাতে আপনার মেয়েকে তুলে দিতাম, কিন্তু যেহেতু আপনি নেই, আর বাকি সবাইকে পাঠালো। ওরা সবাই ছোট ছোট, সবচেয়ে ছোট বোনটাই পাঠালো। আম্মা চলে গেল মিরেশ্বরে, আমাদের মিরেশ্বরে চট্টগ্রামে পালালেন, ওখানে একটা খানকা শরীফ ছিল। আমার আব্বা, হ্যাঁ, ওখানে কোথায় রেখে দিলেন? আমি থাকলাম ছোট খালার কাছে। আমার ছোট খালা কোথায় ছিল? ওটা ছিল আশকের দিকে পারে। এবং সবচেয়ে মজা, আশকের দিকে পারে যেই বাড়িতে ছিলাম ওটা একটা রাজাকারের বাড়ি ছিল, দেলওয়ার হোসেন রাজাকার। সবচেয়ে হ্যাঁ, আমরা পালিয়ে গেছিলাম। এত জীবনের যে আমার, ওগুলোই কিন্তু আমার কাছে অনেক বড় ঘটনা। এবং স্বাধীন যখন হলো, দেশ যখন মুক্তি জেনে, আগের রাত্রে কিন্তু ওখানে আবার কয়েকজন রেখেছিল, পাঠান পাঞ্জাবি মানে রিটায়ার্ড সোলজার রেখেছিল পাহারা দেওয়ার জন্য, আমরা তো জানতাম না। তো উনি কিন্তু পিছনে দড়ি দিয়ে পরিবার সহ পালিয়ে গেলেন যেদিন স্বাধীন হলো। আর সেই রাত্রে তো ওরা দুজন উন্মাদের মতো কি বলছিল, আমরা তো ব্ল্যাক আউট করে সব চুপচাপ ছিলাম। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, সকালবেলায় খালু বললেন, আমার খালুর ভাইয়ের ছেলেরাও ছিল, চলো চলো ছাদে যে আমরা দেখতে যাই। আমি তখন দেশ স্বাধীন হলো, এইটা যে কি আনন্দের। এবং তখন আমার একটাই মনে হলো, আমার মা বাবাকে যদি ফিরে পেতাম। তখন তো আমার মায়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল না, এত কষ্টের ছিল, কিন্তু তবু আমার মা বাবাকে খুব মনে, কিন্তু সবাইকে পেলাম, কিন্তু বাবা আর মামাকে পেলাম না। এটাই আমার সবচেয়ে আনন্দের বলেন বা দুঃখ। আজকে মনে করি হ্যাঁ, আমার বাবা একজন শহীদ, হ্যাঁ, অনেক বড় মানুষের তো মৃত্যু হবেই অবধারিত, কিন্তু শহীদের রাস্তা পাওয়াটাও অনেক বড় ব্যাপার, এটা আমি মনে করি। এবং দেশের জন্য সক্রিয়ভাবে কাজ করে, নট অনলি যে সে পালাচ্ছেন বা কোনো আশ্রয় দিচ্ছেন তখন তিনি গুলিবিদ্ধ নয়, সে রীতিমতন দেশের জন্য কাজ করেছেন। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অহংকার বলেন, যাই বলেন।
আমার মাও সারা জীবন লিখে গেছেন এবং দেশের জন্য করেছেন। এটি আমার সবচেয়ে বড়। ফারজানা আপু অসাধারণ। আমাদের আজকেও যে আপনি আমাদের সাথে যে শেয়ার করলেন, এই আমরা সবাই যে আপনাকে পেয়েছি এবং এই কথাগুলো যে জানতে পারলাম, আসলে ধন্যবাদ। আমার আজকে এই সুযোগ হলো এবং সুযোগে আমি আজকে আমার দেশকে যে আমি অত্যাধিক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমরা আপনাকে পেয়েছি এবং আসলে এই যে দেশটাকে যে উপহার দিয়েছেন এই মুক্তিযোদ্ধা, এত সহজে আমরা পেয়ে গেছি। আমরা তো এই জেনারেশন তো আমরা পেয়ে গেছি দেশটাকে আসলে, কিন্তু এটার যে ত্যাগ জি যারা করেছেন এবং তারা তাদের আসলে সেই ত্যাগের কোনো মানে ইয়ে নেই, মানে তার পরিসীমা নেই। এটা একটা নিঃস্বার্থ। বিশেষ করে আমরা তো তখন আমাদের বাবার দরকার ছিল, আমরা ছোট ছিলাম। যারা বড় হয়ে গেছে তারা ত্যাগ করেছে সেটা আলাদা কথা, কিন্তু আমার এমন একটা স্টেজে আমি মাঝখানে, আমি বাবার ভালোবাসাটাও চাই, বাবাকে দরকার ছিল। তখন বড় বড় এই এমআর সিদ্দিকী বলেন, একে খান বলেন, চট্টগ্রামে যত বড় বড় নাম করা সবাই আমার বাবার ইয়ে ছিলেন, রুগী ছিলেন, বন্ধু ছিলেন। এবং আমার বাবা এক নামে, ডাক্তার মোহাম্মদ শফি নামে সবাই এক নামে চিনতেন আমার বাবাকে। আসলে ধন্যবাদ ফারজানা আপু আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আমরা খুব চমৎকার আড্ডা দিচ্ছি, শ্রেষ্ঠ মুহূর্তগুলো আমরা চেরিশ করছি, শ্রেষ্ঠ উপহারগুলো আমরা জানছি, আমরা আরও অনেক কিছু জানবো। কোথাও যাবেন না, আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে। নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরছি। Available at Herland stores. চলছে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমাদের সাথে তিনজন খুব গুণী ব্যক্তি আছেন। আমরা তাদের কাছ থেকে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস জানতে পারছি। আমাদের সাথে আছেন ফারজানা আপা, সাদিক আপা এবং গুলশানার আপা। সাদিক আপার কাছে যাব। আজকে তো আমরা কথা বলছি আসলে জীবনের শ্রেষ্ঠ সময় এবং জীবনের শ্রেষ্ঠ উপহারগুলো নিয়ে। তো আপনার কিশোর সময়ের একটা শ্রেষ্ঠ মুহূর্ত বলেন, শ্রেষ্ঠ উপহার ছিল আপনার জীবনে, যে জিনিসটা আপনি চেরিশ করেন, এমন কিছু? কিশোর সময়ে নাকি সমস্ত জীবন, মানে ছাত্র জীবনের হয় না, ছাত্র জীবনের হয় না সবচেয়ে সুন্দর সময়টা, যে সময়টা আপনার জীবনের একটা উপহারই বলতে পারেন? সেটা আমি প্রথম বলতে পারি যে আমার ক্লাস 5-এ যখন আমি পড়ি, তখন যে আমাদের একটা স্কলারশিপ পরীক্ষা হয়েছিল, ওটাতে আমি আর আরেকজন, আমার আরেকটা ফ্রেন্ড রেসিডেন্সিয়াল স্কলারশিপ পেলাম। আচ্ছা, ওর পরিমাণটা কত ছিল জানেন? 5 টাকা। ওই সময় তো 5 টাকার অনেক মূল্য। 5 টাকা। এবং ওটা পেয়ে আমি এমনই লাভ দিয়ে, মানে আমার বাসা ছিল একদম স্কুলের পাশেই, আমার মা ছিলেন ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, লাভ দিয়ে বাসায় যেয়ে বললাম যে আমি স্কলারশিপ পেয়েছি। মানে ওইটাই মনে হয় একটা সবচেয়ে ওইটা জীবনের প্রথম প্রাপ্তি আর কি। তারপরে ওইটা খুবই খুশি আমরা তখন। তারপরে তো ক্লাস 8-এও পেলাম, এসএসসিতে সবই পেলাম। ওইটাও ওই জীবনের ওই প্রাপ্তিটা আমার সমস্ত জীবন মনে থাকবে। আর ছাত্র জীবন বলতে কলেজ লাইফ অল্প কিছু, ইন্টারমিডিয়েট, কিন্তু ইউনিভার্সিটি লাইফটার কথা আমি সবসময়, ঢাকা ভার্সিটিতে অর্থনীতি পড়তাম, ওই লাইফটার কথা আমি সবসময় মনে করি আর কি। ওইটাই জীবনের শ্রেষ্ঠ সময়, ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ সময় বলতে পারি। হ্যাঁ, কি করেছিলেন ওই সময়টা? কোনো ক্লাব করা হতো, মানে পড়াশোনার বাইরে? পড়াশোনার বাইরে আমাদের যেহেতু অর্থনীতি একটা কট্টর সাবজেক্ট, কোনো প্রোগ্রাম ফাংশন কোনো সময় খুবই কমই হতো এটা নিয়ে। কেমন এমনি ইন্টার ইউনিভার্সিটির প্রোগ্রামে টিএসসিতে গান করেছি, কিন্তু আমাদের ডিপার্টমেন্টাল কোনো প্রোগ্রাম হতো না, শুধু কনফারেন্স নাহলে এই সমস্ত হতো আর কি, এগুলো হতো। তো ইউনিভার্সিটিতে লাইফে ছিলাম ওইটা, আর হলে ছিলাম, ডক্টর শামসুনার হলে ছিলাম। ওই জীবনটা, হলের জীবনে যে থেকেছে সে জানে যে হলের জীবনটা কত মজার আর কি। শামসুনার হলে ছিলাম, ওইখানে আমি 3 বছর ছিলাম ঢাকা ভার্সিটিতে পড়ার সময়। খুব মজায় কেটেছে আমাদের ওই সময়গুলো। মজায় ছিল। বিদেশি মেয়ে ছিল কিছু, বিদেশি মেয়ে, তারপর তারা ল্যাঙ্গুয়েজ শিখতে আসছে। তো এই এক চাইনিজ মেয়ে অল্প কিছু বাংলা জানে আর কি। তো এক বাবা আসছে আরেক মেয়ের সাথে দেখা করতে। তো মেয়ে বলছে যে, লাইলি তোর বাবা এসেছে, বাপ এসেছে। ও আর বাপ আর বাবার ডিফারেন্সটা বুঝতেছে না। হ্যাঁ, ওইভাবে বলতেছে আর কি। এই ওকে নিয়ে খুব হাসাহাসি হতো ওই সময়। এই ইউনিভার্সিটি লাইফটা খুব মজার ছিল। আর জীবনের শ্রেষ্ঠ সময় এই সময় এসে আমার মনে হচ্ছে যে আমার
ছেলের জন্ম ওটা আমার একটা বেশ বিশেষ মুহূর্ত, ছেলে এবং মেয়ের জন্ম এটা আমার একটা বিশেষ মুহূর্ত বলতে পারি। তারপরে এই বয়সে এসে আমার প্রথম নাতনি এবং নাতির জন্ম। না আমার নাতনিটা 10 বছর, নাতিটা 5 বছর। ওদের সময় ওরা অস্ট্রেলিয়া থাকে, ওদের সাথে আমি প্রতি বছর যে অনেক সময় কাটাই, এই সময়গুলো এখন আমার জীবনের শ্রেষ্ঠ সময় বলতে পারি। খুব সুন্দর সময় কাটে ওদের সাথে, ওদের বাংলা গান শিখাই, বাংলা কবিতা শিখাই। বাংলা বলতে পারে মানে তেমন পরিষ্কার না তো বলতে পারে আর এইভাবে শিখিয়ে ওদের। কি ডাকে আপনাকে? আমাকে নানুই ডাকে। এবং আমার নাতিটাকে যখন কোচিং সেন্টারে ডেকে আরে আনতে যেতাম তখন ওর টিচারগুলো, যত ফরেনার টিচারগুলোও আমাকে নানু 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 বলে সবাই ডেকেছে আর কি। আমার এই নাতি আর নাতকে নিয়ে আমার খুব সুন্দর সময় যায় অস্ট্রেলিয়ায়, ওদেরকে নিয়ে ভালোই লাগে বেশ। এবার যাবো গুলশান আপার কাছে। আপনার কৈশোর সময় মানে শৈশবের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্তের কোনো একটা গল্প বলেন আমাদেরকে। সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো প্রতিটি সময় প্রতিটি ক্ষেত্রেই আসে। ছোটবেলাকার ওইটুকুন মনে আছে, আসলে আমার চাইতো আমাকে বেশি আমাকে দেখাশোনা করেছেন আমার দিলার আপা। কারণ আমি অনেক ছোট ওনার। আপনাদের কত বছরের ডিফারেন্স? 14 বছরের ডিফারেন্স। 14 বছরের ডিফারেন্স, মায়ের মতোই তাহলে। হ্যাঁ, সে আমাকে ওই মায়ের আদলেই মানুষ করেছে। উনি নিচে, আমাদের তো আমরা 4টা ভাই বোন। আচ্ছা। 4 ভাই বোনের মধ্যে আমার বড় ভাই মারা গিয়েছে। আচ্ছা। ও হচ্ছে তাজিন নাটক করতে যে, আচ্ছা, প্রয়াত তাজিন আহমেদ, ওর বাবা। আচ্ছা আচ্ছা। ও কিন্তু আমার ভাইয়ের মেয়ে। ওকে। তো আমরা 3টা ভাই বোনই আমরা খুব মজা করতাম, 4টা ভাই বোন। আমরা নাটক করতাম, তারপরে আপা মঞ্চ রেডি করতো সব ওদেরকে দিয়ে, এবং অনেকে আসতো, অনেক কলাকুশলীরা আসতেন যারা এখন নাইও। গোলাম মোল্লা অনেকে ছিলেন। খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান হতো। বড় পরিসরে যখন অনুষ্ঠান হতো তখন ব্রিটিশ কাউন্সিলে আমরা যেতাম। আপনারা নিজেরাই ভাই বোনরাই অনুষ্ঠানগুলো করতেন? হ্যাঁ, আমরা সবাই মিলে আর কি, মানে আর পাড়াতে আরো সবাই ওরা আসতো। ইভেন শাহনাজ রহমতুল্লাহ ছিলেন, আচ্ছা, আমাদের যে প্রয়াত শ্রদ্ধেয়, উনিও কিন্তু আমাদের বাসার কাছেই থাকতেন। আচ্ছা। শাহিন আপা, শাহিন মাহমুদ। আপনারা রিহার্সাল করতেন অনেক দিন? আমাদের বাসাটার নিচেই হতো রিহার্সাল, আমাদের বিশাল বড় বাড়িটার। সেই নাটক পরিচালনা করতো কে? এগুলো দিলার আপা করতেন। আর চুজ করতেন কিভাবে স্ক্রিপ্ট গুলো? সবকিছু এগুলো রেডি করে, মানে আমি তো ছোট ছিলাম, আমি নাটকে ছিলাম না, আমি হলাম তখন নাচ। দিলার আপা গান করতেন, গানের সাথে নাচ অথবা গানের সাথে ছিলাম বেশি। বাহ, সবকিছু একদম সৃজনশীল ভাবে আপনারা করতেন, খুব সুন্দর, খুবই ভালো। তারপরে তো স্কুল কলেজ পার করে আসলাম। কলেজের পরেই তো আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, না খুব সুন্দর। হ্যাঁ, বিয়ের পরবর্তী গল্প আমরা আরো শুনবো। আমরা একটু 2007-এর পরে আমি নির্বাচিত হলাম যে ঠিক আছে টেলিভিশন বেতারে। আচ্ছা আচ্ছা, 2007 সালে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন তো একটা অডিশন দিতে হতো ওখানে দিয়ে, তারপরে কারণ আমি ভাবছিলাম যে কিছু একটা করি, এইভাবে বসে থাকলে সময়টা যাবে না। ওদের সাথে দেখা হলো, ওদের সাথে আলাপ করে তারপরে আমি পরীক্ষা দিয়ে দিলাম। না, আপনার এই গল্প কথা শুনে আসলে অনেকেই অনুপ্রাণিত হবে, বিকজ মানে নিজেকে আসলে মূল্যায়ন করা। এত সুন্দর আপনি গান তো কেন না? এখন বেশি ব্যস্ত থাকি, আমার নাতিদের, ওদের আদর, ওদের এইটাই আমাকে এখন বাঁচিয়ে রেখেছে। আমার 3 ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে ও বাংলাদেশ সেনাবাহিনীতে আছে। আচ্ছা। ও একজন ফুল কর্নেল। ওর একটাই ছেলে, ও আবার দেশের বাইরে পড়তে গিয়েছে। ছেলে কত বড়? আমার ছেলে মানে নাতি তো প্রায় 15 বছর। আচ্ছা, এখন বাইরে চলে গেছে পড়তে। আর আমার তারপরে যেই মেয়ে, ও কিন্তু খুব ভালো সুন্দর গান করতো, এখন আর করে না। আচ্ছা। ওরও এক ছেলে এক মেয়ে, ওরাও দেশের বাইরে পড়াশোনা করছে। আচ্ছা। আর এখন আমার ছোট মেয়ে আছে, বসুন্ধরায় থাকে। ওর বাচ্চাগুলো একটু ছোট, ওই ঘুরে ওদের কাছেই যাই, একটু বেশি যাওয়া হয় আর কি। ওই ওদের মানে কলকালানি মনে হয় ওইটাই দেখবে তুমি আস্তে আস্তে, কিন্তু মায়াটা, স্নেহটা
নিচের দিকে ধাবিত হয়। আসলে সবকিছু কিন্তু নিম্নগামী, এটা আমার মাও বলতেন যে সত্যি কথা, এটা ভালোবাসাটা নিম্নমুখী। কিন্তু আমি এখন যেটা মনে করি, কয়েকদিন না দেখলে আমি অস্থির হয়ে যাই ওদের কাছে যাব। একটা আমার কাছে মনে হয় যে আগে তো এত প্রযুক্তি ছিল না, এত টেলিভিশন ছিল না, মোবাইল বলে না, যা কিছু বলে না, আমাদের একটা ওই সেই বড় ধরনের ওই কি বলে আর না না রেডিও মনে আছে, হ্যাঁ হ্যাঁ বড় রেডিও, আবার ওই যে গ্রামাফোন যেটা চেঞ্জার কলে ঠাস ঠাস করে পরে রেকর্ড পড়তো। আমরা নিজেরা ভাই বোন তো বেশি থাকতাম, নিজেরাই গান করছি। আম্মা চলে গেলেন সোশ্যাল ওয়ার্কে, আব্বা চেম্বারে, ভাই বোন মিলে সবাই মিলে খাটের মধ্যে মানে আম্মার শাড়ি দিয়ে স্টেজ বানিয়ে গান হচ্ছে, নাচ, মানে সব কিছু করছি। এখানে সম্প্রতি একটা কথা বলে, আমার বড় ভাই ছিলেন খুব গানের অনুরাগী। ওনার কাছে এমন কোন সিডি ছিল না যে ওই যে তখন কি বলতো ওইটাকে ক্যাসেট, তারপরে রেকর্ড প্লেয়ার, খুব দামি রেকর্ড প্লেয়ার। উনি প্রত্যেকটা সময় গানের ডালি থেকে সুর মঞ্জুরি এগুলো ছিল তো এলিফ্যান্ট রোডে, সব সময় উনি গান নিয়ে আসতেন, ইয়েগুলো আর কি ডিস্কগুলো নিয়ে আসতেন। তো এসে আমাকে বলতো যে জানিস শ্যামলের আর দুটো গান কিনলাম। তো ও খুব ইন্ডিয়ান গান, আমাদের ওটাকে বলে চেঞ্জার, বড়, ওর মধ্যে 12টা সেট করা থাকে, একটা করে পরে, ওটা আমাদের বাড়িতেও ছিল। তখন ওই একটা বড় রেডিও ছিল, মার্ফি রেডিও। মার্ফি রেডিও। আমি তো এটা মানে আমার ভাই, মেজো ভাই যে ছিল, ও আগে শুনতো সব। ও আবার যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চলে গেল, ও এখন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ারমেন্ট চলে গেছে। উনিও বসুন্ধরায় থাকেন, ওনারও বয়স হয়ে গেছে। তো ওর পর আবার আমি ওই রেডিওটা দখল করলাম, সেই রেডিও আমার কাছেই সারাক্ষণ শুনতাম। আর আমাদের কি ছিল, স্কুল করে এই স্কুল কলেজ থেকে আসার পরে ওগুলো অনুরোধে আসর শুনবো, গান শুনবো। তারপরে যে হতো না বাচ্চাদের একটা বকাও খেতাম, সারাক্ষণ রেডিও নিয়ে থাকে, ওগুলি শুনলে স্যার আসলে। আর তখন ওই রেডিওর গুলোর ক্যাসেট গুলো ফিতা দিয়েছিল, তাই না? এক ধরনের ফিতা ছিল, অনেক সময় ফিতা আটকায় গেলে কিন্তু ছিঁড়েও যাওয়ার একটা ভয় ছিল। অনেক সময় মনে আছে রিওয়াইন্ড ফরওয়ার্ড সবসময় করা যেত না, কলম ঢুকিয়ে ঘুরে। আসলে আমাদের খুব মজার আড্ডা চলছে। দর্শক, জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আপনাদেরও শ্রেষ্ঠ সময়গুলো আমাদেরকে শেয়ার করতে পারেন। এবং আমাদের আড্ডা কিন্তু শ্রেষ্ঠ হতে যাচ্ছে, কারণ আমরা আসলে 3 জন গুণী ব্যক্তিকে আমাদের সাথে আজকে পেয়েছি। তো কোথাও যাবেন না, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। Available at Herland stores. চলছে নিয়ন নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমাদের সাথে 3 জন গুণী ব্যক্তি আছেন, আমি যাদেরকে অলরেডি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এবং আড্ডা খুব সুন্দর চলছে। তো আমরা শ্রেষ্ঠ মুহূর্তগুলো নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের যেহেতু আপনারা 3 জনই সঙ্গীত শিল্পী, গান নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলছিলাম। তো শ্রেষ্ঠ সময় কথা বলছি অবশ্যই, যে তখন রোববারে অনুরোধের আসরটা হতো কলকাতায়। তো তখন তো কোনো রেকর্ড করে রাখার মতো কিছু আমরা পাইনি। তো গানগুলো হতো খাতা পেন্সিল নিয়ে রাখতাম। যেই গানটা বেশি সুন্দর, সন্ধ্যা মুখার্জির, কি শ্যামলের, কি লতার, তো এই গানটা খুব ভালো লেগেছে। এখন কি করব, আমরা তো আমাদের গুণী শিল্পীরা আর কি, রুনা লায়লা, শাহাদ, এই গুণী শিল্পীদের গানগুলো ওই যেটা ভালো লাগতো বেশি। আচ্ছা ঠিক আছে, ওই প্রথম 4 লাইন লিখলাম, আজকে তো লিখলাম, আবার যেদিন বাজবে শুনতেই লিখে ফেলতে, যতটুকু পারা যায় তাড়াতাড়ি করে। তারপরে তো আর বাকিটুকু পারলাম না, ঠিক আছে, আবার শুনে দেখবো যে আবার কোন দিন হয়ে যায়। অনেক সময় ভুল লিরিক হতো, লিখে ফেলতে পারেন, তো সেটা হতো। তারপরে আবার ঠিক করতাম। দেখো কত কষ্ট করেছি গান নিয়ে। প্রত্যেক সপ্তাহে একবার করে শুনে লিরিকটা আবার, যদি ওই গানটা গায়, ওগুলো ফ্রিকোয়েন্টলি লিরিকটা লিখে ফ্রিকোয়েন্টলি বাজতো, আগে পিছিয়ে হয়ে। তো এই স্মৃতিগুলি আমার কি পরিমাণ সাধনা ওই সময়টা, এইটা ধৈর্যটা, তাই না? এইটাই আসল সাধনা ছিল। আমি ছোটবেলাটায় বেশি গানটা নিয়ে ব্যস্ত থাকতাম। হ্যাঁ, না আসলে এই সাধনা, এই সময় আমরা তো আসলে ইউটিউব ছাড়লেই পেয়ে যাই গান আমাদের। আর এখন তো কত উন্নয়নে কত কিছু আমরা সাধনাটাই আসলে করে উঠাতে পারি। আসলে সঙ্গীত শিল্পীরা, আপনারা এত সুন্দর সুন্দর সঙ্গীত শিল্পীর সামনে তো গান তো শুনতেই হয়। সবার প্রথমে আমি ফারজানা আপুর কাছে গান শুনতে যাব। আমি যেহেতু আমি আমার দেশকে বেশি ভালোবাসি, তো দেশের জন্য আমি প্রথমে একটা দেশের গানই করি। যদি মরণের পরে কেউ
প্রশ্ন করে কি দেখেছি, আমি বলবো চোখের কাছে নাও না জেনে ওখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে, প্রশ্ন করে যদি কি পেয়েছি আমি বিনিময় তার, বলবো না না পড়ে আমার মন। প্রশ্ন করে যদি পেয়েছি আমি বিনিময় তার, বলবো না না পড়ে আমার মন। এদেশের মানুষের ভালোবাসা পেয়ে, এদেশের মানুষের ভালোবাসা পেয়ে বুকের ভাষায় কাব্য লিখেছি। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে। খুব সুন্দর, আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের গান, এটা খুব সুন্দর গেছেন। ধন্যবাদ ফারজানা আপু। সাদিক আপুর কাছে যাব। আমাদের আপনার চলার পথের জীবন সঙ্গী, তার সাথে আপনার সবচেয়ে সেরা মুহূর্তের একটা কথা বলেন আমাদেরকে। বোরহান ভাইয়ের সাথে সেরা মুহূর্ত কি বলবো, সে যখন আমার সাথে, সে একজন ইএমই অফিসার, ইঞ্জিনিয়ারিং বইয়ের থেকে পাশ করে আর্মিতে এসেছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে, কিন্তু আসলে সে একজন লেখক এবং কবি। তার 12টা বই বের হয়েছে, হ্যাঁ বইয়েছে, এবং বিশিষ্ট কবি, এবং ইংলিশে কবিতা আছে, বাংলাও কবিতা আছে। আচ্ছা, আপনারা দুজনেই তো শিল্পী। হ্যাঁ, আমাদের বাসায় এই শিল্প সাহিত্যের চর্চাই চলে। যখন আমি ড্রয়িং রুমে একটু গান করি, সে তো সাধারণত তার বই পুস্তক কবিতা টবিতা নিয়েই থাকে, কিন্তু প্রত্যেক সময় সে আসে ড্রয়িং রুমে, এসে নিচে বসে যায়, বসে যায়, আমি যতক্ষণ গান করি সে শোনে। ও, আপনি মানে উনি আপনার সব সময় শ্রোতা? সব সময় শ্রোতা, হ্যাঁ। আপনার সবচেয়ে বড় ফ্যান? সবচেয়ে বড় ফ্যান এবং ভালো শ্রোতা, এবং কোন কোন গান কোন প্রোগ্রামে গাবো সেটা সে নিজে সিলেক্ট করে দেয়। হ্যাঁ, এই প্রোগ্রামে এটা গাও, ওইটা প্রোগ্রামে এটা, হ্যাঁ। এবং আমি যখন সিডি গুলো প্রকাশ করি, একটা গান করতে আমার সারাদিন লেগেছে, ওই মিউজিক টিউজিক, সে এর ভিতরে উনি একবারও ফোন করে বলে নাই যে কখন হচ্ছে কিংবা আসছো কখন। হ্যাঁ, এটা নিয়ে মিউজিক ডাইরেক্টর লাস্টে আমাকে বলেছে যে ভাইয়ের যে কতটা অনুপ্রেরণা এবং কত উৎসাহ তা বুঝলাম, কারণ উনি কোনো ফোনও করে নাই যে তুমি কখন আসবে, সে জানে যে আমার কতক্ষণ লাগবে, এবং এসে সে নিয়ে যেত, দিয়ে যেত। হ্যাঁ, আমি যেন গানটা করে যাই আর কি। আর সে তো বড় লেখক, সে গান শুনে সবসময় আমার সাথে। আপনার জীবনে আসলে সেরা গিফট হচ্ছে সঙ্গীত, এবং আপনার জীবন সঙ্গী আপনার হাজবেন্ড। দুইটা একসাথে পরিপূরক হওয়াতে আপনি মাশাআল্লাহ এত সুন্দরভাবে নিজেকে বিকশিত করতে পারছেন, করবেন আরো সামনে। খুব সুন্দর। গুলশান আপুর কাছে যাব, যে আপনার জীবনে জীবন সঙ্গীর সাথে আপনার সেরা মুহূর্তটা আমাদেরকে বলবেন। সেরা মুহূর্ত ওভাবে মনে নাই, আমি ও রান্না খাওয়া দাওয়া খুব পছন্দ করত। আচ্ছা, তো আমি ভালো কিছু একটু রান্না করলে ওর পছন্দ মতো ওই ফোন করে জানতো আজকে কি করলা, তা আমি এসেই দেখবা। আচ্ছা আচ্ছা। তো আসার পরে বলে কি সারপ্রাইজ রেখে দিচ্ছে আর জানি না। পরে তার যেগুলো পছন্দের আইটেমগুলো ওগুলো করলে খুব খুশি হয়ে যেত, খুশি হয়ে তাড়াতাড়ি আমি এখনই চেঞ্জ করে আসছি। আচ্ছা, এখনই এই খুশিটা আপনার কাছে খুব ভালো লাগতো না? ওই এটা খুব পছন্দ করতো, আর ব্যস্তই থাকতো। তো ইনফ্যান্ট্রি অফিসার, সবসময় পদাতিক বাহিনীতে ওদের যে বিচরণ ওটা হলো সবসময় বাইরে বেশি সময় দিত, ইউনিটকে ইয়েকে এই। আর বাকি জীবনটা তো যখন রিটায়ার্ড লাইফে আসার পরে তখন একটা সময় গেছে যে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন শেষের দিকে, তারপর তো উনি মারা গেলেন 2003 সালে। আচ্ছা, অনেক আগে আমি তাকে হারিয়েছি। না, বুঝেছি।
তো তারপর আপনার এখন হচ্ছে নাতি নাতনিদের নিয়ে, এখন নাতি নাতনির সাথে একটা খুব সুন্দর মুহূর্ত বলেন আমাদের। কণ্ঠস্বর শুনতে গেলে আমার তখন মনে হয় যে কখন ওদেরকে বড় দুজন যে ইয়েতে দেশের বাইরে, একজন কানাডাতে একজন অস্ট্রেলিয়াতে, ওদের সাথে মাঝে মাঝে আমার ওই মেসেঞ্জারে কেউ গান গায় নাতি নাতনিদের মধ্যে, কারোর ভিতর কেউ গান গায়? ওরা সবাই সুন্দর গান টান করতে পারে, বিশেষ করে বড় মেয়েটাও খুব ভালো গলা। আচ্ছা আচ্ছা। আমার ছোট মেয়েও খুব সুন্দর গলা, কিন্তু ওরা হলো সংসার নিয়েটাই ব্যস্ত, বাচ্চা কাচ্চা নিয়ে। তো সঙ্গীতের দিকে মানে শিল্পী হওয়ার, সঙ্গীতটা ধরে রাখলাম শেষ পর্যন্ত আমি। আমার বড় মেয়েও সেনাবাহিনীতে, ওর হাজবেন্ড ছিল, ও আবার তখন যখন ওখানে ছিল তখন বেশ ও গান টান করতো। এখন অবশ্য অনেক দিন হয়ে গেছে এগুলো থেকেও বাইরে চলে এসছে। ও খুব রান্নায় পছন্দ করে, ও আবার রান্না ইয়ে করে, বাইরে টাইরে পাঠায়। আর আমার ছোট মেয়েও অনেক গুণী, ও খুব সুন্দর করে সংসার করে বাচ্চা কাচ্চাকে একদম এত সুন্দর মানুষ করছে। বোঝা যায় আপনি বারবার ছুটে যান ওদের কাছে, অবশ্যই খুব সুন্দর করে থাকছে এবং আপনিও তাদের সাথে সবসময় মিলে মিশে আছেন। ফারজানা আপুর কাছে যাব, আপনার জীবন সঙ্গীর সাথে একটা সুন্দর মুহূর্ত বলেন। আমি সবচেয়ে আমার যখন বিয়েটা ঠিক হয়, আমি আসলে ডিফেন্স বা কোনো সব এত কিছু চাচ্ছিলাম না, কিন্তু যখন ওই যে ফ্রিডম ফাইটার শুনলাম এবং অ্যাওয়ার্ড উইনার, উনি কি বীর প্রতীক, এবং আরও একটা আমাকে এফেক্ট করলো যেটা, সেটা হচ্ছে ওনার দুইটা ভাই শহীদ যুদ্ধে, একদম ফ্রন্টে। হ্যাঁ, এই যে আপেল মাহমুদ যে নাম জানতেন, ওনাদের গ্রুপেই ছিলেন। হ্যাঁ, এক ভাই, ওরা বড় তিন। আমি সবচেয়ে আমার শ্বশুরকে দেখিনি, তো আমি ওনাকে অনেক মহান একটা ব্যক্তি মনে করি, কারণ আমার হাজবেন্ড সেই ৭১-এর ২৫-এর রাত্রের আগে, কয়েকদিন আগে উনি সে সময় যেটা সূর্য সেন হল হলো, সেইখান থেকে উনি চলে এসেছিলেন বাড়িতে। আমার শ্বশুর বাড়ি তো নরসিংদী কাছে, আমার শ্বশুর ডেকেছিলেন। এরপরে যখন দুর্ঘটনাটা ঘটলো, আমার শ্বশুর কিন্তু নিজেই সেই সময়কার ওই যে কি বলেন মেম্বার বা চেয়ারম্যান হয় না, বেশ প্রতাপশালী, এবং উনিও ডাক্তার ছিলেন, খুব নাম করা। তো ওনার এত, এবং উনি তখন মুসলিম লীগ করতেন। আমি সবচেয়ে অবাক হই, ওনাকে আমি দেখিনি, আমার ভাগ্যে দেখা হয়নি, কিন্তু উনি সেই সময় একটা কথা শুধু বললেন যে এরকম ঘরে ঘুমিয়ে আছে নিষ্পাপ ছেলেদেরকে যে মেরে ফেললো ৭১-এ, তার সাথে তোমরা যুদ্ধ করে মরো, মরতে যদি হয় একটা শত্রুকে মেরে মরো। তিনি নিজের হাতে একটা শিক্ষিত জ্ঞানী মানুষ ৩টা সন্তানকে উৎসর্গ করার জন্য পাঠিয়ে দিলেন। এর মতন মহান আর কি হতে পারে? উনি অশিক্ষিত না, যে যুদ্ধ কি, উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখেছেন, জানেন। তো এইসব ব্যাপারে তো আমার হাজবেন্ডের সঙ্গে আমার বিয়েটা ঠিক হলো, তখন আমার মনে হলো যে না, আমি একটা ভালো জায়গায় আমার বিয়েটা হচ্ছে। অ্যান্ড হি ওয়াজ মানে অনেক অন্যরকম মানুষ। বিয়ের পরও সেটা আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, যেটা আশা করেছিলেন। উনি যে একটা ভালো মানুষ, এটা আমি গর্ব করে বলতে পারি, সারা বাংলাদেশে বলবে উনি কেমন ধরনের মানুষ। হ্যাঁ, আর ফার্স্ট অফ অল নরসিংদী সবাই তাকে ভালোবাসেন। আর তার সঙ্গে উনি যখন আর্মিতে ছিলেন, তো পোস্টিং যখন হলো আমাদের ইংল্যান্ডে ডিফেন্সের হিসেবে, মিলিটারি অ্যাটাচি হিসেবে, তখন যে সময়গুলো ছিল অনেক আনন্দের মুহূর্তের সময় আমরা অতিবাহিত করেছি। আর একটা অতিবাহিত করেছি আমি হিল ট্র্যাক্সে। হিল ট্র্যাক্সে যখন আমরা গুইমারা, যেটা বলে ঘাগড়াছড়ি, তখন কিন্তু ওখানে রাস্তাও হয়নি। ওর মধ্যে তখন ছিলেন? হ্যাঁ। কত বছর থেকেছেন ওখানে? ওখানে আমরা ছিলাম প্রায় ১.৫-২ বছরের মতন। তারপর পোস্টিং হয়ে গেল আমাদের। তখন আমার হাজবেন্ড স্টাফ কলেজ করতে। সেই সময় একটা মুহূর্ত আমার মনে আছে, আমি তখন প্রেগনেন্ট। তো আমরা খাগড়াছড়িতে যাব, আমাদের একটা আছে, মিটিং আছে ওর কাল, তা আমাকে নিয়ে যেত। আমরা মেসে থাকতাম, বেশ ওটা একটা আনন্দের মতন জীবন। আর সব ইয়াং অফিসাররা সবাই খুব একটা ফ্যামিলির মতো ছিল। হ্যাঁ, এবং আমার হাজবেন্ড আবার খুব ছিলেন যে উনি আমাদের যে ডাক্তার ছিলেন তাদেরকে বলতেন, তোমার ভাবিকে, মেয়েরা কিন্তু ওখানে হিল ট্র্যাক্সে মেয়েরা কিন্তু বের হয় না, ঘর থেকে বের হতে চায় না। আর আমাদের আর্মির থেকে তো ডাক্তার যায় চিকিৎসার জন্য, কিন্তু ওরা বলতে চায় না। তখন আমার হাজবেন্ড বলে, তোমার ভাবিকে নিয়ে যাও, তার ওনাকে দেখলে তো মেয়েরা আসবে, বের হবে, তখন তাদের সমস্যা বলবে, এবং তোমরা ওরা ফ্রি ওষুধ, ফ্রি ট্রিটমেন্ট, ওটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে আপনি তখন সোশ্যাল ওয়ার্কে তাদের সঙ্গে সব কাজ করতাম। তো ওই সময় একবার খুব বৃষ্টি হলো, রাস্তাও হয়নি, বৃষ্টি হলো, এমন অবস্থা যে একদম পাহাড় ঢলে পড়ে আছে। আর ওখানে বৃষ্টি হলে কাদা, একদম গাড়ি চলে করতাম না। নিজেও খেতে পছন্দ করতেন, আবার ওই অফিসারদের, ইউনিটের অফিসারদের সবাই করে, ও সব সময়
ওদেরকে ডাকো, ওদেরকে আজকে খাওয়াবো, ওরা সবাই ফ্যামিলি ছেড়ে এখানে আছে। ও খুব কিছুদিন পর পরই আমাকে ইয়ে করতো যে তুমি ওদেরকে খাওয়াও, তো আমি ওই রান্না টান্না করে খাওয়াতাম। সেইটাই আমাদের আসলে খুব সুন্দর। তো ওই সময় যে আমি গাড়িতে বসা, সব সোলজারে নেমে গেল ওই গাড়িতে, কারণ আমাকে নামলে তো আমি দেবে যাওয়া বাচ্চা পেটে, মানে আমি প্রেগনেন্ট সে সময়, ওই কাঠের তক্তা দিয়ে দুটো পাহাড়ের উপরে ঠিক করে দিল যেহেতু চাক্কা দুটো যাওয়ার জন্য। আমি যে দোয়া কি যে একটা টেনশন ছিলাম, যে কোনো মুহূর্তে স্লিপ করলেই কিন্তু আমি সহ পড়ে যাব। আমার আমাদেরও হয়েছে কি যে জীবন ছিল। আসলে আমরা আরো শুনবো, আসলে আরো শুনবো। এখন তুমি যে কাঞ্চি বলো যে এখন গন্ডগোল হয়েছে এই আলীকদম, এখানে তো আমিই ছিলাম। আমরা এই গল্পটা আসলে এসে শুনবো। আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে, ফিরে এসে আমরা অবশ্যই গুলশান আপার এই স্টোরিটা শুনবো। দর্শক, খুব মজার আড্ডা হচ্ছে, আমরা গুণী ব্যক্তিদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। ফিরছি কিছুক্ষণের মধ্যে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। Available at Herland stores. চলছে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আড্ডা দিচ্ছি আমাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো নিয়ে। তো আমাদের সাথে জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের প্রিয় আপুরাও জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি নাজিয়া আপু এবং নাহিদা আপু জয়েন করেছে। আপনারা যারা জয়েন করতে চান ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি আমাদের সাথে এখনই সংযুক্ত হয়ে যান। আমি চলে যাব নাজিয়া আপুর সাথে। নাজিয়া আপু একটু আনমিউট করে ফেলবেন। ভালো আছে নাজিয়া আপু? হ্যাঁ, ভালো আছি। আমাদের সাথে তিনজন খুব সুন্দর আসলে গুণী ব্যক্তিত্ব আছেন আমাদের সাথে আজকে। তো আপনি তাদের কাছ থেকেও কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন জীবনের সুন্দর একটা মুহূর্ত নিয়ে। জি আপু বলেন। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের আপাদের কথা আমি খুব শুনছিলাম। প্রত্যেকেই যার যার নিজস্ব জায়গায় এত গুণী মানুষ, আপাদের কথায় আমি একদম মুগ্ধ যে আমার যদি ইয়াং লাইফে এই আপাদের সান্নিধ্যে বরং আমি আসতে পারতাম, তাদের সাথে আমার যদি পরিচয় থাকতো, আমার খুবই ভালো লাগতো। তবে আমি শুনেই মুগ্ধ হচ্ছি, আপনাদের মতো আপারা যদি ইন্সপায়ার করেন এই নিউ জেনারেশনকে, আপনারা অলরেডি করছেন অবশ্যই, তবে আরো বেশি বেশি একটু ইন্সপায়ার হলে ভালো লাগবে। আপনারা লুকিয়ে থেকেন না, আপনারা একটু প্লিজ সামনে আসেন। আমরা জানি আপনাদের একটু রিটায়ারমেন্টের সময়, একটু এনজয়ের সময়, তারপরেও যদি একটু ইন্সপায়ার করা যায় নতুন জেনারেশনকে আপনাদের। তবে আমি দেখি নতুন জেনারেশন কিন্তু খুব ওদের আপনারা যেটা বলছিলেন টেকনোলজির একটা নতুন দিক আছে। আমরা সবসময় যেমন আপনারা বলছিলেন না যে রেডিও শুনলেও আপনাদের মারা হয়তো বলতেন যে বেশি রেডিও শুনছে এরা, এটাও কিন্তু ছিল। আমাদের সময় একটা বিটিভি ছিল আপা, আমার মা ওটা দেখলেও বলতো এত কেন, একটা বিটিভি চ্যানেল, তাই না? আমরা যখন বড় হচ্ছিলাম তো ওটাতেও আমার মায়ের ছিল, আমার বাবার কোনো মা ছিল না অবশ্য। আমার মা এটা আমার এটাতে আমার মনে হয় যে টেকনোলজি হ্যাজ ইটস ওন গুড সাইড ব্যাড সাইড, যে যেভাবে সেটাকে ব্যবহার করে। আর আমার সেরা সময় খুব যে কিছু আছে আমি বলবো না, তবে আছে ছোটখাটো কিছু। আমি যখন এই দেশে কাজ করতে শুরু করেছি, সেখানে আমার একটা প্রজেক্ট, মানে আমি তো একা করি না, এখানে প্রজেক্ট তো সবাই মিলেই করা হয়। সো ওয়ান অফ দ্য প্রজেক্ট ওয়াজ রেকগনাইজড বাই our president, the Barack Obama. So ওই রেকগনিশনটা ওয়াজ gave me a boost, মানে আমার ইন্সপাইরেশনের একটা বড় একটা বুস্ট ছিল। সো যখন ওবামা যখন সেই প্রজেক্ট লোকেশনে প্রেসিডেন্ট ওবামা এসে যখন স্পিচ দিলেন, অ্যান্ড আমরা হ্যান্ডশেক করলাম, মানে এই জিনিসটা it was a big deal. অবশ্যই অবশ্যই এটা খুবই আমাকে ইন্সপায়ার করেছে। আমি যখনই কেউ জিজ্ঞেস করে আমি এটা বলি জীবনের একটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস আমার জীবনের। হ্যাঁ, আমার মানে এখন আমার এটা খুব স্বপ্নের মতো মনে হয়। আমি হঠাৎ করে যখন, এমন না যে এটা আমি আগে থেকে জানতাম, আমার ম্যানেজারও আমাকে বলেনি, যেদিন আমি অফিসে গেছি
যেদিন দেখা হবে সেদিন আমাকে বলছে যে ইউ হ্যাভ টু গো देयर ইউ হ্যাভ সিলেক্টেড। খুব সুন্দর নাজিয়া আপু, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর, খুবই ভালো লাগলো নাজিয়া আপু আপনার কাছ থেকে কথাগুলো শুনে। আমাদের সাথে এখানে গুলশান আর আপার হচ্ছে মেয়ে, উনি জয়েন করেছেন, ওনার নাম হচ্ছে ফারিনাজ আপু জয়েন করেছেন আমাদের সাথে। ফারিনাজ আপুর আম্মু আমাদের সাথে আছেন। তো ফারিনাজ আপু একটু ক্যামেরাটা যদি ভার্টিক্যাল করেন তাহলে ভালো হয়, একটু আনমিউট করে ফেলবেন আপনি আমাদের সাথে। ধন্যবাদ জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সংযুক্ত হওয়ার জন্য। ফারিনাজ আপু একটু আনমিউট করে ফেলবেন। হ্যাঁ, ফোনটা কি একটু ভার্টিক্যাল করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি আমাদের সাথে একটু কথা বলতে পারেন ফারিনাজ আপু। জি আপু, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি দেখতে পাচ্ছি আম্মাকে পর্দায়, এবং আপনাকে আপনি একটু ফ্রেমে আসবেন আপু, একটু যদি পিছনে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার বলেন। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। উপস্থিত যারা আছেন, সম্মানিত গুণী সঙ্গীত শিল্পী এবং উপস্থাপিকা আপু, আপনাকে আসসালামু আলাইকুম। ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানটা, এবং আমি খুব ইন্সপায়ার্ড হলাম যে আপনারা গুণী ব্যক্তিত্ব এবং সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে যে অনুষ্ঠানটা করেছেন, সবাই কথা বলছেন, নিজেদের স্মৃতিচারণ করছেন, এটা খুব সুন্দর একটা উদ্যোগ। আমি এটাকে খুব আমি এটাকে মানে বেশ ভালোভাবে উৎসাহ দিচ্ছি। ভালো লাগছে আপু। ধন্যবাদ, ধন্যবাদ ফারিনাজ আপু, ধন্যবাদ জয়েন করার জন্য। আসলে আমাদের এই নেক্সাস লেডিস ক্লাবটা না, এটা আসলে নারীদের, সমস্ত নারীদের একটা প্ল্যাটফর্ম। শুধু আমি বলবো না যে আমাদের বাংলাদেশ, দেখেন এই যে নাজিয়া আপু, উনি কিন্তু বাইরে থেকে জয়েন করেছেন, মানে দেশে বিদেশে সমস্ত নারীদের একটা প্ল্যাটফর্ম। এবং আমরা এখানে সবাই সবসময় আড্ডা দিই, এটা কিন্তু খুবই সবাইকে জানতে পারি, অনেক কিছু জানতে পারি। অবশ্যই অবশ্যই ফারিনাজ আপুকে আমরা কখনো এখানে ইনভাইট করব। তো যেহেতু আমরা আপনার মেয়ের কাছ থেকে গল্প শুনছিলাম, আমরা এখন তাহলে গুলশান আপুর কাছে গানটা শুনতে চাই, যে আপনার কাছে আগে আমরা একটু গান শুনবো। আমি আধুনিক একটা গান করি, আমাদের প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ আপার। আচ্ছা আচ্ছা, শ্রদ্ধেয়। মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনু চায়, লাগে দোল বনানি কৃষ্ণ চূড়ায়, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে, খোলা জানালা। বাহ, খুব সুন্দর গুলশান, খুব সুন্দর, মন থেকে গেয়েছেন, খুবই ভালো লাগলো। ফারিনাজকে আর কিছু বলতে চাই? ওনার মা এবং আপনাদেরকে তো নিশ্চয়ই চিনে, একটু আনমিউট করে। হ্যাঁ, সবাইকে চিনি। কেমন লাগছে মাকে এখানে দেখে ফারিনাজ? জি, অনেক ভালো লাগছে। আর ওনারা যে স্মৃতিচারণ করলেন, খুব খুব ভালো লাগলো। অনেকদিন পরে শুনলাম আম্মা মামাদের কাহিনী, খালার যে সমস্ত গল্প, সব নতুন করে আবার একটু শুনলাম, ভালো লাগলো। আর আরেকটা বিষয় হচ্ছে, ওখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নজরুল আন্টিও আছেন, উনি আমাদের খুব কাছের একজন মানুষ। ওনার যে স্মৃতিচারণ ছিল মুক্তিযুদ্ধের ওই সময়গুলো, এটাও বেশ একেবারে গায়ের মধ্যে কাটা দিয়ে উঠলো। খুব ভালো লাগলো শুনে। আর সত্যি মানে মাঝে মাঝে যদি এরকম ভাবে আয়োজন করা যায় তাহলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই এই আয়োজন আমাদের সব সময় চলতে থাকে। আমাদের এই আয়োজন আসলে প্রতিদিন চলতে থাকে, আমাদের এই লেডিস ক্লাব এভরিডে চলে। হ্যাঁ, আপনারাও আজকে থেকে কিন্তু আমাদের মেম্বার হয়ে গেলেন, আমাদের এই ক্লাবের আসলে মেম্বার হয়ে গেলেন। ফারিনাজকে এখন ডেকে নিয়ে আসুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা আসলে একটা করতালি দিতে পারি, আপনারা আজকে থেকে আমাদের ক্লাবের মেম্বার হয়ে গেলেন। আমাদের এখানে এই যে আপুরা, ওনারা কিন্তু সবসময় আমাদের সাথে আছেন। তো আমাদের সাথে এখন জয়েন করেছেন আরো অনেক আপু। আমি একটু চলে যাব। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমরা একটা ছোট্ট বিরতি থেকে এসে আমরা আপুদের সবার সাথে একটু কথা বলবো। দর্শক, আমরা আমাদের আপুদের সবার গল্প শুনছিলাম। সো নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা চলছে, কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরত আসছি।
Available at Herland stores. চলছে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা তো জমে উঠেছে, আড্ডা অলরেডি মাঝামাঝিরও চলে গেছে এবং খুব জমে উঠেছে। আমাদের ইউজার আইডি, জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অলরেডি আমাদের অনেক প্রিয় আপুরা যুক্ত হয়ে গেছেন। আপনারাও যারা যারা জয়েন করতে চান তাড়াতাড়ি আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। আমাদের গুণী ব্যক্তিরা আমাদের সাথে আছেন এবং আমরা অনেক সুন্দর সুন্দর কথা জানতে পারছি তাদের কাছ থেকে। এবং আমাদের জুমের আপুরা এখানে এসেছেন, আমি দেখতে পাচ্ছি তাবাসসুম আপু, ওবায়দা আপু, রুমনা আপু আছেন, নাহিদা আপু, রুমা আপু, আকলিমা আপু আছেন। আমি সবার সাথেই একটু একটু করে কথা বলতে চাই। আজকে আমরা কথা বলছি আসলে জীবনের সেরা মুহূর্তগুলো নিয়ে। এবং আরেকটা বিষয় আমি যেটা এখানে বলতে চাই আসলে যে আমরা আসলে যুগ কিন্তু বিবর্তন হচ্ছে, হ্যাঁ, তো আমাদের সেরা মুহূর্তগুলো যে শুধু অতীতেই মানে স্টাক হয়েছে তাও কিন্তু না, আমাদের জীবন চলছে, সো ভবিষ্যৎ আসবে, তো সেখানেও আমরা সুন্দর একটা স্মৃতি, সুন্দর একটা মুহূর্ত পাওয়ার জন্য কিন্তু দেখা যায় যে আমাদের একটা টাইম লাইন থাকে। 5 বছর পরে আমরা জীবনটাকে কিভাবে দেখতে চাই, যদি আমরা সবাই বেঁচে থাকি ইনশাআল্লাহ, 5 বছর পর 10 বছর পর আমাদের কি পরিকল্পনা, কিভাবে কি করতে চাই, হ্যাঁ, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের সেরা মুহূর্তের মধ্যেই কিন্তু পড়ে। তো আমি একটু আপনাদের কাছে ফেরত আসবো, আগে আমি একটু এখানে চলে যাই, আকলিমা আপুর কাছে জানতে যাব। আকলিমা আপু একটু আনমিউট করে ফেলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সকলকে শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি। আচ্ছা, জি বলেন। কি বলবো বলেন আজকের বিষয় নিয়ে? আমাদের গুণী ব্যক্তিদেরকেও বলতে পারেন, কিছু প্রশ্ন যদি থাকে কিংবা আপনার কিছু কথা বলতে পারেন। আমাদের এই যে শাহনাজ রহমতুল্লাহ, ওনার একটা গান গেয়েছেন আমাদের গুলশান আপা, অতিথি। হ্যাঁ, গুলশান আপু। ওনার সাথে অনেকে ওনার রিলেটিভ চেহারার সাথে কেন যেন আমি মিল খুঁজে পাচ্ছি। শাহনাজ রহমতুল্লাহ, দিলারা আপার সাথে। না, উনি হচ্ছে আমাদের বরেণ্য ব্যক্তিত্ব দিলারা জামান, ওনার ছোট বোন দিলারা জামান, আমাদের বরেণ্য যে ব্যক্তিত্ব শিল্পী, ওনার হচ্ছে ছোট বোন হচ্ছে গুলশানার আপু। আচ্ছা, না আমি শাহনাজ রহমতুল্লাহ ওনার সাথে বেশ কেন যেন চেহারাটার মিল খুঁজে পাচ্ছিলাম, তাই ভাবলাম যে তার গান করলো এজন্য মনে হয়। আর আমি নিজেও শাহনাজ রহমতুল্লাহর গান আমার খুবই পছন্দ, বিশেষ করে যে একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়ে, এই গানটা আমি খুবই পছন্দ করি। আমি নিজেও এখনো গুনগুন করে গাই, গ্রামে গেলেও গাই। মানে আমার গ্রামের কথা মনে পড়লে আমার এই গানটার কথা মনে পড়ে। আসলে গানের কথা বলতে গিয়ে আমরা আসলে এখন একটা গান শুনবো সাদেক আপুর কাছে। সাদেক আপুর কাছে গান গিয়ে আবার আমরা আপনাদের কাছে ফেরত আসছি। জি, সাদেক আপু শুরু করেন। একটা গান। আমি যেহেতু নজরুল এবং আধুনিক নজরুল শিল্পী টিভিতে, তা আমি একটা নজরুল গীতি গাই। এটা একটা গজল ধর্মী নজরুল গীতি, সে চলে গেছে বলে। হ্যাঁ, সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও হায় যায় ভোলা, তার স্মৃতিও হায় যায় ভোলা, সে চলে গেছে বলে আজ মনে হলে তার কথা, আজ মনে হলে তার কথা, মর্মে কি মরে দে দোলায়, আজ মর্মে কি মরে দে দোলা, সে চলে গেছে বলে। ওই প্রতিটি ধুলি কণার মাঝে তার ছোঁয়া লেগে থায়, ওই প্রতিটি ধুলি কণায় আছে তার ছোঁয়া লেগে থায়, আজ তাহারি আশার আশায় রাখি মোর ঘরের সবে দ্বার খোলা, রাখি মোর ঘরের সবে দ্বার খোলা, সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও হায় যায় ভোলা, তার স্মৃতিও হায় যায় ভোলা, সে চলে গেছে বলে কি গো।
কি মধুর, খুব মধুর, বলা যায় না। খুব সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ, ধন্যবাদ সাদিকা আপু। আমরা চলে যাব তাবাসসুম আপুর কাছে। তাবাসসুম তিনি আপুর কাছে একটু আনমিউট করে ফেলবেন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা সেরা মুহূর্ত নিয়ে কথা বলছি আমাদের জীবনের, প্লাস আমাদের সাথে যে গুণী ব্যক্তিরাও আছেন। আপনি যদি কিছু বলতে চান আমাদের সাথে বলেন। সবার আগে সবাইকে শুভ সন্ধ্যা, সেটের বাইরে আর আমরা যারা আছি জুমে সবাইকে শুভ সন্ধ্যা। অনেকদিন পরে আসলে আপনাদের সাথে আমি জয়েন করতে পারলাম। আর সেরা মুহূর্ত বলতে, আমি যেদিন মা হয়েছি, আমার একটা বেবি আছে, তাসিন ওর নাম, এখন 9 বছর। যেদিন আমার বাবু আমার কোলে আসলো, সেটাই আমার সবচেয়ে বড় মুহূর্ত ছিল। আমি আমার আম্মার সামনে আমার বাবুকে কোলে নিয়েছিলাম, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। আসলে মা হিসেবে তো এটা প্রত্যেকেরই, এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। ধন্যবাদ। আমরা নাহিদা নেলিয়াপুর কাছে চলে যাব, একটু আনমিউট করবেন। নেলিয়াপু, আমাদের যে গুণী ব্যক্তিরা আছেন তাদের সাথে আপনি কিছু বলতে চান? নাহিদা নেলিয়াপু, একটু আনমিউট করে ফেলবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। জি, শুভ সন্ধ্যা। অতিথিদেরকে, আমার জন্য আপুদেরকে সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ওনাদের সোনালী অতিথির কথা শুনলাম, সোনালী মুহূর্তগুলোর কথা শুনেছি, ভালোই লাগলো। আর আমার যদি বলতে হয়, সেই সোনালী মুহূর্ত হচ্ছে আমার মেয়ের জন্ম। ওইটা বোধহয় সব মাদেরই সোনালী মুহূর্ত, এটা আসলে সব মায়েদেরই। আর আমার স্কুল লাইফটা কিন্তু খুব মজার সময় কেটেছে আমার, আসলে ভালো কেটেছে, ওইটাই আমার একটা সোনালী সময়। ধন্যবাদ, ধন্যবাদ নেলিয়াপু। রুমা আপুর কাছে চলে যাব। রুমা আপু, একটু আনমিউট করে ফেলবেন। সেরা মুহূর্তগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, মা হিসেবে তো অবশ্যই বাচ্চাকে পাওয়ার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তাছাড়াও হয় না জীবন সঙ্গীর সাথে কিংবা কৈশোর শৈশব সময়ের কোনো সেরা মুহূর্ত কিছু আপনি আপনাদের সাথে বলতে পারেন? ধন্যবাদ আপু, সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে, সেই সাথে নববর্ষের শুভেচ্ছা। আমার জীবনের অনেকগুলো সেরা মুহূর্ত আছে, তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আমি ক্লাস 5-এ যখন স্কলারশিপ পাই। তারপর ধাপে ধাপে অনেকগুলো আছে, প্রথম প্রাপ্তি। এখন এই বয়সে বাচ্চারা তো আসলে, আমার 2টো সন্তান ছিল, ছোট ছেলে মারা গেছে, বড় ছেলে একটাই আছে এখন। মা হওয়ার একটা শ্রেষ্ঠ সময় ছিলই। আর রিসেন্ট আমি একটা প্রোগ্রামে মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটিতে অংশগ্রহণ করি এবং সেখানে আমি উইনার। এটা আমার জন্য অভিনন্দন, অনেক বড় বড় অভিনন্দন আপনাকে। অসাধারণ, অসাধারণ, অনেক অনেক অভিনন্দন। আমরা চলে যাব রুমাপুর কাছেই আমরা ছিলাম। আরেকজন রুমাপু আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, রুমাপু, একটু আনমিউট করে ফেলবেন। আপনার কোনো সেরা মুহূর্ত বলেন। হ্যাঁ, মা হিসেবে তো আছেই, তাছাড়া আর কোনো শর্ট করে বলবেন আমাদের একটা সেরা মুহূর্ত। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার কাছে প্রত্যেকটা সুখের মুহূর্ত, ভালোবাসার মুহূর্তে সেরা মুহূর্ত, সবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলাই সেরা মুহূর্ত, যেটা আমাকে আনন্দ দেয়, ভালোবাসা দেয়, ভালো লাগার মুহূর্ত। এটা সবচেয়ে খাঁটি কথা বলেছেন। হ্যাঁ, আর হচ্ছে আমি আপুদের বলতে চাই যে আমার মেয়ের জন্য একটা গান করতে। আমার মেয়ে শুধু বলতেছে যে আন্টিদের বলো একটা গান করতে, বলো একটা সুন্দর গান করতে বলো। অবশ্যই করবে, অবশ্যই। শেষে আন্টিরা সবাই মিলে 3 জন আবার একসাথে গান গাবে। আমি ওবায়দা আপুর কাছে চলে যাব। ওবায়দা আপু, একটু আনমিউট করে ফেলবেন। ওবায়দা আপু, কিছু বলবেন আমাদেরকে? আসসালামু আলাইকুম আপা। স্টুডিও, রেডিও এবং টেলিভিশনের 3 গুণী আপাদের সাথে পরিচিত হতে পারে খুব ভালো লাগছে, যাদেরকে আগে চিনতাম না। আজকে লেডিস ক্লাবের মাধ্যমে আপাদের সাথে পরিচিত হলাম, অনেক ভালো ভালো কথা শুনলাম, তাদের অতীতের কথা। আর এই বিষয়টা সম্পর্কে আপা আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা, ভালোবাসা। আর বিষয় সম্পর্কে যেটা বলবো, জীবনে তো বিশেষ বিশেষ মুহূর্ত অনেকগুলো। তো প্রথমে বলবো, আমি শিক্ষা জীবনটাই বিশেষ দিন, কলেজের প্রথম দিন। আর ঢাকা ভার্সিটিতে যেদিন কনভোকেশনে যেদিন গ্রাজুয়েট ঘোষণাটা দেন, ওখানে গাউন পরে, এটা আমার কাছে খুবই একটা বিশেষ আনন্দঘন মুহূর্ত। এটা প্রত্যেকের জীবনে মনে হয় না? আর বাবা মার সাথে বসে একসাথে খাওয়া, ঘুরে কোথাও বেড়াতে যাওয়া, এইগুলি মুহূর্ত আসলে বিশেষ। ধন্যবাদ, ধন্যবাদ ওবায়দা আপু। ডেজি আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করে ফেলবেন। ডেজি আপু, আপনার কিছু মুহূর্ত বলবেন, আমাদের সাথে শেয়ার করবেন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে সবাই অনেক সুন্দর মুহূর্তগুলি বলছেন, সবার জীবনের সেরা মুহূর্ত থাকে। আমার সেরা মুহূর্ত হচ্ছে পড়ালেখা শেষ করার পরপরই যে আমি চাকরি পেয়ে গেছি,
সেই মুহূর্তটাই হচ্ছে আমার আসলে এটাও একটা স্মরণীয় মোমেন্ট, তাই না? আসলে অসাধারণ অসাধারণ। স্বাবলম্বী হওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটা পন্থা। অতএব আর আমাদের মঞ্চে যে স্টুডিওতে যে 3 জন শিল্পী আছেন, ওনারা এককভাবে বা 3 জনে মিলে যদি নজরুলের কোনো গান আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রেজি আপু শুনবে। আমরা মমি, ধন্যবাদ ধন্যবাদ রেজি আপু। আমরা মমি আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করে ফেলবেন। জি মমি আপু কিছু বলবেন আমাদেরকে। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। অনেকক্ষণ ধরেই শুনছি আপু, অনেক ভালো লাগছে আপনাদের বক্তব্য শুনে, অনেক অনুপ্রাণিত হচ্ছে আপু। যাই হোক, আমি শুধু বলবো যে জীবনের বেস্ট টাইম বলতে পিক টাইম যেটা আমরা বুঝি, সেটা আমাদের হচ্ছে যৌবনকাল। মানে প্রথম বয়সটা আমার কাছে খুব বেস্ট মনে হয় প্রত্যেকটা মানুষেরই। সেই সময়টা মানুষের উদ্দীপনা মুখর থাকে, প্রাণ চঞ্চল থাকে, সবকিছু করারই উৎসাহ থাকে। প্রত্যেকটা মানুষেরই বেস্ট টাইম যেটা। সত্যি কথা। ধন্যবাদ মমি আপু, আসলেই সত্যি কথা। আমরা একটু সোনিয়া আপুর কাছে চলে যাব। সোনিয়া আপু একটু আনমিউট করে ফেলবেন। শুভ সন্ধ্যা আপু। জি শুভ সন্ধ্যা। আমি এতক্ষণ ইয়েতে ছিলাম, বাবার বাড়িতে ছিলাম, মাত্র আসলাম ঢাকাতে। আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল আমার বাবার বাড়িতে যখন মানে কাটিয়েছি সময়গুলো, ওই সময়গুলো আমার কাছে শ্রেষ্ঠ ছিল। এখন আসলাম ঢাকায়, এই মুহূর্তে এখন থেকে শুরু হবে আমার কর্মব্যস্ততা। এগুলি তো আর দেখা যায় যে যখন বাবার বাড়িতে ছিলাম তখন আম্মা রান্না করতে আমি খেতাম, তখন মনে হতো যে খুব খুব আরামে আছি। সেই মানে শৈশবকালে যখন স্কুলে পড়তাম, আমি কলেজ ঢাকাতেই পড়েছি, তখন অনেক ঝামেলা ছিল। আসলে সত্যি কথা। সোনিয়া আপু, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। ধন্যবাদ শিউলি আপা এবং মরিয়াম আপা, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা একটা বিরতির পরেই ফেরত আসছি। দর্শক, আমাদের আড্ডা চলছে, আমাদের আপুরাও আছে সাথে। জুবের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা চলছে। আপনারা সাথে থাকেন, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। Available at Herland stores. দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা। নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় আমাদের আড্ডা চলছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা কথা বলছিলাম আসলে আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো নিয়ে। সেরা মুহূর্ত যে শুধু অতীত বর্তমানে আছে তাও না, ভবিষ্যতেও আসবে এবং আমরা সেটার জন্য আসলে আরও এগিয়ে যাব। তো গুলশান আপুর কাছে জানতে চাই যে ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা? আসলে তো ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলার মতো, কখন কি হবে, কখন কি ঘটবে। তবে একটা জিনিসই আমাদের কামনা, যেন আমরা সুস্থ থাকি, সবাই সবার জন্য ভালো থাকি। এটাই আমাদের সন্তানরা ভালো থাকুক, ওদের স্বাস্থ্যের দিক দিয়ে ওরা সবাই ভালো থাকুক, সকলে উন্নতি করুক। অবশ্যই। অলসো আমাদের এই নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে এসে কেমন লাগলো সেটা বলবেন। এই এত সুন্দর একটা অনুষ্ঠান, এটা আসলে সত্যি এনজয়েবল। আমি মনে করি যে আমরা এখানে আড্ডাই দেই আসলে। আমি মনে করি যে আরো সবাই আসুক, তোমাদের এই অনুষ্ঠানটার উত্তরোত্তর সমৃদ্ধি হোক, এটাই আমাদের বলার ইয়ে। আসলে আর তোমার সাথে আমার কথা বলে খুব ভালো লেগেছে সম্প্রীতি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো আপনি আমাদের আড্ডাতে প্রতিদিন জয়েন করবেন। সবাই ভালো থেকো, আমাদের জন্য তোমরা দোয়া করবে যেন আমরা সুস্থ থাকি ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। সাদেক আপুর কাছে চলে যাব। আমাদের আড্ডা কেমন লাগলো বলবেন? খুবই ভালো লাগলো। আমি এখানে এসে অনেক কিছু বলতেও পারলাম, ভাবিদের কথাও শুনতে পারলাম, বিশেষ করে দর্শকদের দেখতে পেলাম তারা কতটা ইনভলভড প্রোগ্রামে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তাতে তো বেশ মানে অনেকেই প্রোগ্রামটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমি চিন্তা করি যে আমি ভবিষ্যতে গান বাজনা পড়াশোনা সবই করতে হবে বাচ্চাদেরকে, এবং মোবাইল আসক্তি যেন কমে, আমি এটা চাইবো আর কি। মোবাইল আসক্তি এবং গান বাজনাটা যদি চর্চা করতো সব ঘরে ঘরে, তাহলে কিন্তু বাচ্চাদের মোবাইল আসক্তিটা কমে যেত আস্তে আস্তে। হ্যাঁ, শিল্প সংস্কৃতির চর্চা হলে বাড়ানো দরকার, তাহলে অটোমেটিক মোবাইল আসক্তিটা কমবে এবং বাচ্চাদের মানে খেলাধুলা, লেখাপড়া অন্যদিকে মন যাবে। না হলে আস্তে আস্তে কিন্তু বাচ্চারা বই বিমুখ হয়ে যাচ্ছে। কখন বইটা আপনাদেরও অনেক দায়িত্ব আছে এবং মারাও তারা মনে করে যে ঠিক আছে মোবাইলটা দিয়ে দেই, এটা নিয়ে ব্যস্ত থাকুক, আমি আমার কাজটা করি। এটা যেন কোনো মা না করে। আমি বলি যে তাদেরকে সময় দাও,
তাদেরকে সময় দাও, তুমি অল্প কিছুক্ষণ মোবাইল ধরতে দাও। এইভাবে তাদেরকে গ্রোন আপ করলে বাচ্চাগুলো ভালো হবে, আস্তে আস্তে এই ভালো একটা সুখী সমৃদ্ধি সমাজ করে উঠবে। আমি চাই সবাই যেন সুস্থই থাকে। আর এই অনুষ্ঠানে এসে তো আমি খুবই ভালো লাগলো, তোমাকে দেখেও ভালো লাগলো, অনেক কথা বলতে পারলাম। আর আমি যেন সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকে, সবাই ভালো থাকি, এটি আমি সব সময় দোয়া করব সবার জন্য। ধন্যবাদ। ফারজানা আপুর কাছে যাব। আমাদের এই আড্ডাটা কেমন লাগলো? আমরা আসলে এটা একটা অনুষ্ঠান না, আমরা এটা ক্লাবে বলি এবং আড্ডা দিই। খুবই ভালো লাগলো, কারণ আমি ছোটবেলায় আমি বললাম না আমার মা খুব ছিলেন, ওনারও তো একটা সংঘ ছিল, মেয়েদের সংঘ ছিল, যে লেডিস ক্লাব বা মেয়েদের সংঘ যাই বলেন না কেন, বলা হোক না কেন, এটা একটা যেমন বন্ধু একজন একজনের সুখ দুঃখ আদান প্রদানও হয়, কিছু শেখাও যায়। কারণ মানুষ তো জন্মসূত্রভাবে সব শিখে আসতে পারে না। হ্যাঁ, আমরা একজনকে, এই যে এখানে কেউ অনেক নারীরা আছেন যারা আমাদের আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমার ভালো লাগছে। এখানে কেউ কর্মজীবী আছেন, কেউ শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, বা বিভিন্ন অঙ্গনে কাজ করছেন, সব শ্রেণীর আছেন। আমার ভালো লাগে যে মেয়েরা এগিয়ে যায়, একটা সমাজ, হ্যাঁ নারী উদ্যোক্তাও মনে হচ্ছে আছে। তো আমার মনে হয় একটা সমাজ, এই নারীরা, আমরা মেয়েরা লেডিস ক্লাব থেকে হোক আর যেখান থেকে হোক, আমরা মেয়েরা যদি এগিয়ে যাই আরও, যেটা আমাদের সরকার বর্তমানে আমাদের দেশটা অনেক উন্নত হয়েছে, মেয়েদের অনেক সর্বদিক দিয়ে সহযোগিতা করেছেন এই সরকার। আমি চাই আরও আমাদের মেয়েরা উন্নতি হোক, যাতে আমরা সুসন্তান দিতে পারি। কারণ একটা সন্তান হচ্ছে জাতির একটা বড় ব্যাপার। এখন ভালো সন্তান হওয়া, ভালো মানুষ হওয়া, আমার কাছে এইটাই চাওয়া। আমি স্বপ্ন খালি দেখি যে আমি একটা স্কুলে, আমার নরসিংদী একটা সাটিপাড়া কালীকুমার স্কুলের একজন সভাপতি আমি, আজকে বিগত প্রায় 8 বছর ধরে আছি। কিন্তু আমার স্বপ্ন এই বাচ্চাদেরকে তৈরি করা, মানুষ করা, সুসন্তান করা, আর কিছু নয়। খুব সুন্দর। আমরা আপনাদের কাছে ফেরত আসবো গান নিয়ে। আমাদের এখানে মরিয়ম আপু ছিল। মরিয়ম আপু, আপনি একটু আনমিউট করে ফেলবেন, ছোট্ট করে আমাদের সাথে কিছু বলবেন। জি, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো আপু। উপস্থিত আজকে উপস্থিত সুধীবৃন্দ, আজকে সবাই মুখস্থ আছে না, মানে যেটা খুব সুন্দর। তো আমি বলতে চাই আজকে বিষয় নিয়ে যে আমাদের জীবনের মূল্যবান জীবনে আসলে সময়টা তো খুবই সবার কাছে মানে গুরুত্বপূর্ণ। তো আমার কর্মজীবনটা খুব শ্রেষ্ঠ মনে হলো আজকে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে বাবা মার কাছে যে সময়গুলো কাটিয়েছিলাম, শৈশব কৈশোর স্কুল কলেজ, সেই জীবনগুলো মনে হয় খুব ভালো ছিল। বাবা মা ভাই বোন, হাসি আনন্দ, খেলাধুলা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেটা খুব সুন্দর ছিল আসলে। ধন্যবাদ মরিয়ম আপু। প্রিসিলা আপুর কাছে চলে যাব। প্রিসিলা আপু একটু আনমিউট করে ফেলবেন, ছোট্ট করে। হ্যাঁ, ছোট্ট করে একটু আমাদের আজকে অতিথিদের কিছু বলবেন। আসলে আমি খুব হঠাৎ দেখলাম যে সবাই সবার শৈশব নিয়ে কথা বলছে, যে সবার বেস্ট টাইম কোনটা সেটা নিয়ে কথা বলছে। আমি বলবো আমার জীবনের বেস্ট টাইম আমার 2 ছেলেকে বড় হয়ে ওঠা দেখা, তাদের বসা শেখানো, তাদের হাঁটা শেখানো, তাদের কথা বলা শেখা। হ্যাঁ, এটার সাথে কোনো কিছু তুলনায় আমাদের শৈশব তো, আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমরা কাজিনরা সব আমরা 12 জন ভাই বোন ছিলাম, সেটা তো বেস্ট টাইম ছিল। কিন্তু আমার এই যে আমার ছেলেদের যে বেড়ে ওঠা দেখাটা, ওদের কথা শেখানো, আজকে এই পর্যন্ত ওদেরকে নিয়ে আসা, এটা এই জিনিসটা দেখা আমার জন্য কিছু। ধন্যবাদ, ধন্যবাদ প্রিসিলা আপু, খুবই ধন্যবাদ। রেবেকা আপুর কাছে চলে যাব শেষ। আমাদের সাথে রেবেকা আজম আপু আছেন। জি, রেবেকা আপু কিছু বলতে চান? আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ছোটবেলার স্মৃতিগুলো না সবার কাছেই ভালো লাগে। আমার কাছে অনেক স্মৃতি ছোটবেলার খুব মনে গাঁথে। এখন আমার বাচ্চাদের স্মৃতিগুলো আসে। বাচ্চারা যখন ছোট থেকে একটু বড় হয়, তখন মনে হয় যে আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, তখন পুরানো স্মৃতিগুলো আমাকে খুব মানে টানে, সেটাকে আমি খুব ফিল করি এখন। তো যাই হোক, মিলের কথা, শৈশব তাদেরও যেন ভালো গেছে, আমারও খুব ভালো গেছে, সবার যাতে ভালো যায় সবার। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ রেবেকা আপু। দর্শক, আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে, আমরা এখানেই চলে আসছি। হ্যাঁ, সবাইকে আসলেই ধন্যবাদ জয়েন করেছেন, এটা আমরা সবাইকে ধন্যবাদ। এবং আমি আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের আজকে এই আড্ডাতে জয়েন করার জন্য, এবং আমরা খুব সুন্দর আড্ডা দিলাম। দর্শক, আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, যেহেতু 3 জন গুণী শিল্পী আছে, আমি তাদের গান দিয়ে আসলে অনুষ্ঠান আমাদের এই আড্ডা শেষ করতে চাচ্ছি। তো আড্ডার শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের নিয়মিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আপনারা সবসময় আছেন, সবসময় থাকবেন, এবং নেক্সাসের সাথে থাকেন, নেক্সাসের অন্যান্য সব প্রোগ্রামের সাথেও থাকবেন। আমরা আপনাদের জন্যই আছি। ধন্যবাদ সবাইকে। আমরা গানে ফেরত যাব। এলো এলো রে বৈশাখী ঝড়, এলো এলো রে
বৈশাখী ঝড় এলো এলো রে, ওই বৈশাখী ঝড় এলো এলো, মহিয়ান সুন্দর এলো এলো, পাংশু মলিন পাশে পড়ো ছড়ো 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 এলো এলো রে, বৈশাখী ঝড় এলো এলো রে, বৈশাখী ঝড় এলো এলো রে।